হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির একটা প্রিভিয়াস ইয়ারের সেট, যেটা 2018 সালে হয়েছিল। অলরেডি 18টা সেট আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো দেখে না থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আমার মনে হয় প্রত্যেকটা সেট থেকে অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নেব কি আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটা পাইপ অ্যান্ড চেনের অঙ্ক বলেছে। কি বলেছে দেখে নেব। নল এ দিয়ে 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করা যেতে পারে। নল বি একই ট্যাঙ্কটিকে ভরতে 24 ঘন্টা সময় নেয়। নল সি পুরো ট্যাঙ্কটিকে 30 ঘন্টায় খালি করে দিতে পারে। যদি সবকটি কল একই সাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটিকে পুরোপুরি ভাবে ভরতে কত সময় লাগবে। তো কি বলেছে, এই একটা পাইপ আছে যেটি ট্যাঙ্কটিকে 15 ঘন্টায় ভর্তি করছে। বি একটি ট্যাঙ্ক আছে, বি একটি পাইপ আছে বা নল আছে যেটা ট্যাঙ্কটিকে 24 ঘন্টায় হচ্ছে, এবং সি আরেকটা নল আছে যেটা খালি করছে। কত ঘন্টায় খালি করছে? 30 ঘন্টায় খালি করছে। তোমরা দেখে নেবো সলিউশনটা কিভাবে হবে। কি বলেছে, এ কত ঘন্টায় হচ্ছে? এ হচ্ছে 15 ঘন্টায়। বি কত ঘন্টায় হচ্ছে? বি 24 ঘন্টায় হচ্ছে। আর সি খালি করছে কত ঘন্টায়? 30 ঘন্টায় খালি করছে। যদি টোটাল ক্যাপাসিটি নিয়ে নিই তাহলে কত? টোটাল ক্যাপাসিটি আমরা নেব কিভাবে? এই তিনটে এলসিএম করবো। এলসিএম কত হবে? 15, 24 আর 30-এর এলসিএম হয়ে যাবে 120। তাহলে 15 দিয়ে কত যাচ্ছে? 8 ইউনিট। এই 8 ইউনিটটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে এর এফিসিয়েন্সি 8 ইউনিট পার ডে। তার মানে 15 দিন কাজ করছে, 8 15 120 টোটাল ট্যাঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে। যেটা 24 ছিল সেটা 5, আর যেটা সি সেটা হচ্ছে 4, -4 লিখলাম। কেন লিখলাম? কারণ এটা খালি হচ্ছে, বাকি সবগুলো প্লাস। তার মানে যদি তিনটে নলি 1 ঘন্টা চালানো হয়, 1 ঘন্টা 1 আওয়ার চালানো হয়, তাহলে কতটা ট্যাঙ্ক ভর্তি হবে বা খালি হবে? এ এর এফিসিয়েন্সি 8, বি এর এফিসিয়েন্সি 5, আর সি এর এফিসিয়েন্সি -4। তাহলে কত হচ্ছে? 8 5 13, 13 থেকে একবার দিলে থাকবে 9। তার মানে 1 ঘন্টায় 9 ইউনিট করে ভরছে। তো কি বলেছে, পুরোপুরি ভরতে কত সময় লাগবে? পুরোপুরি ট্যাঙ্ক কত আছে? 120 ইউনিট আছে। আর পার ঘন্টায় কত ইউনিট করে হচ্ছে? 9 ইউনিট করে হচ্ছে। যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 40, 3 দিয়ে কাটলে 3। তার মানে কত টাইম লাগবে? 40/3 আওয়ার্স টাইম লাগবে। কি বলেছে, ট্যাঙ্কটিকে পুরোপুরি ভাবে ভরতে কত সময় লাগবে? তাহলে 40/3 আওয়ার্স টাইম লাগবে। বুঝতে পারলাম কিভাবে করলাম আমরা। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক বলেছে, যেখানে কি বলেছে, এ এক একটি কাজ 12 দিনে সেরে ফেলতে পারে, যেখানে বি সেই কাজটি করতে 16 দিন সময় নেয়। সি এর সঙ্গে একসঙ্গে মিলে ওরা কাজটিকে 6 দিনে সেরে ফেলতে পারে। যদি সি এবং ডি একসাথে মিলে কাজটি 30 দিনে শেষ করতে পারে, তাহলে ডি একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? তো কি বলেছে দেখে নেব। এ একটি কাজ কত দিনে করছে? এ একটি কাজ করছে 12 দিনে। বি সেই কাজটি করছে 16 দিনে। আবার কি বলেছে, সি এর সঙ্গে একসাথে মিলে, মানে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি তিনজনে একসাথে মিলে কতদিন? 6 দিনে শেষ করছে। যদি আমরা টোটাল ওয়ার্ক কত নেবো, তিনটের আমরা এলসিএম নেবো। এলসিএম কত হচ্ছে? 48। 12 যাচ্ছে, 4 12 48, 16 যাচ্ছে, 3 16 48, 6 দিয়ে গেলে 6 48। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3, আর যখন তিনটে এফিসিয়েন্সি 8, তার মানে কি 8 - 3 + 4, তার মানে সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে সি এর কত টাইম লাগছে? টোটাল 48 ইউনিট ছিল, সি এর এফিসিয়েন্সি 1, তাহলে কত টাইম লাগছে? 48 ডেজ টাইম লাগছে। এবং কি বলেছে পরে, সি এবং ডি এর কত টাইম লাগছে? 30 দিন টাইম লাগছে। এবং সি একা কত টাইম লাগছে? একা লাগছে 48 ডেজ টাইম লাগছে। তো আমরা যদি এলসিএম করে নিই, এলসিএম কত হবে? এলসিএম আমরা সাইডে করে নেবো। এখানে 3 48, যদি 6 দিয়ে কাটি 5, 6 48, তার মানে 5 6 30 ইন্টু 8। সি এর ডি তাহলে এফিসিয়েন্সি কত? 38, আর 6 48, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 5 হয়ে যাবে। তাহলে ডি এর এফিসিয়েন্সি কত? ডি এর এফিসিয়েন্সি 8 - 5, তাহলে ডি এর এফিসিয়েন্সি 3।
তাহলে ডি এর তাহলে কত টাইম লাগবে, ডি যখন একা কাজ করবে টোটাল হচ্ছে কত 30 ইন্টু 8, ডি এর এফিসিয়েন্সি 3, 3 দিয়ে 8 3 10 30, তার মানে 8 10 80 ডেজ। কি বলেছে, ডি একা কাজটি শেষ করতে কত সময় নেবে, 80 দিন টাইম নেবে। তার মানে অপশন নাম্বার আমাদের হয়ে গেল 3 নম্বর হয়ে গেল আমাদের অপশন সঠিক উত্তর। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। অলরেডি আমরা আগে বিভিন্ন সেটগুলো করেছি, প্রত্যেক সেটেই আমরা টাইমের ওয়ার্কের এবং পাইপ অ্যান্ড চেন সিস্টেমের 2 থেকে 3টে করে কোশ্চেন পেয়েছি। তোমাদের যদি আমার সলিউশন করানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে সংখ্যাটিতে দুটি 3 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত। কি বলেছে, 3 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান কত, এই 3 রয়েছে, এরপরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা আমরা শূন্য লিখে নেবো, সেটা হচ্ছে স্থানীয় মান। তার মানে কি আছে 3 লিখে নেব, 1 2 3 4 5 6 7টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7, এটা গেল এই 3 এর স্থানীয় মান। দেখো এই নাম্বারে আরেকটা 3 আছে, এই 3, তাহলে এর স্থানীয় মান কত, এর মান 3, পরে দুটো শূন্য হবে, এই দুটো শূন্য, এটা আমরা স্থানীয় মান পার্থক্য মানে কি মাইনাস করে দেবো, তাহলে কত থাকছে 0 0 7 9 9 9 9 2, তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, একটা যোগের মান দেওয়া রয়েছে, সরলীকৃত মান বের করতে হবে। যদি আমরা প্রথমে যোগগুলো করে নিই তাহলে কি লিখবো, এখানে আমরা করে নিই তাহলে কি লিখবো 3.4508, আর কি লেখা আছে 34.508, আর একটা শূন্য করে নেবো, তাহলে কি থাকছে এই আরো দুটো শূন্য করে নেবো, তাহলে এইখানে থাকছে 8, পরেরটা থাকবে 8, 8 5 13 3 হাতে 1, 5 আর 4 9, আর আগে 10-এর শূন্য হাতে 1, কি আছে এখানে হাতে 1 থাকবে, 5 আর 3 8, 4 12 13 3 হাতে 1, 4 3 7 আর 1 8 3, এটা ছিল। এবার এখান থেকে আমরা কত বিয়োগ করে দেবো, 32 মাইনাস করে দেবো, 32.8900, তাহলে কত থাকছে মাইনাস করে দিলে 8 8 9 4 13 9 1, এখানে থাকবে 0 5 3, মানে 350.1488, তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম একদম সহজ ছিল, শুধু একটু ক্যালকুলেশন করতে হতো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন একটা পাই চার্ট দেওয়া রয়েছে, যেখানে কোম্পানি এক্স ওয়াই দ্বারা স্পোর্টস এর যে সামগ্রী দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে, এবং 2000 মোট আয় ছিল দেখো 2016 সালে কত দেওয়া রয়েছে, কারণ দেখো এইটা দেওয়া রয়েছে। তো আমরা ডাইরেক্ট এবার কোশ্চেনে চলে আসবো। কোশ্চেনে কি বলেছে, 2016-তে ক্রিকেট কিট বিক্রির মাধ্যমে এক্স ওয়াই কোম্পানির কত পরিমাণ টাকা অর্থ উপার্জন করেছিল। তো আমরা যদি ডায়াগ্রাম দেখি, কিট কত আছে, এইটা কিট আছে কত আছে 30%, একটু ঝাপসা আছে আমি লিখে দিলাম 30%, তার মানে টোটাল কত ছিল এটা, তার মানে এর 30% বের করতে হবে আমাদের, তার মানে কি আছে 3682000, কত আছে 30%, 30000, এই 0 কাটবে, এই 0 কাটবে, তাহলে দুটো শূন্য অলরেডি আমাদের লাস্টে থেকে যাচ্ছে। 3 দুগুণি 6, 3 8 24, 4 আর থেকে 2, 3 6 18 2 20 0, হাতে 2, 3 3 9 10 11, তার মানে 1104, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। যদি আমরা অপশন দেখি 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে সলভ করলাম। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে আমরা যখনই আপলোড করব ভিডিও তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমরা জানোই এনটিপিসির এক্সাম শুরু হচ্ছে 28 তারিখ থেকে, তারপরে এমটিপিসি শেষ হলে এই মার্চ এপ্রিল থেকে আবার গ্রুপ ডি শুরু হবে। আর আমি চাইছি যে প্রিভিয়াস ইয়ারের যতগুলো সেট আছে সবগুলো করিয়ে দিই, তার সঙ্গে লেটেস্ট যে এক্সামিনেশন হয়েছে এমটিএস 19 সেটা সলিউশন করাচ্ছি। তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি তোমরা রিকোয়েস্ট করেছিলে গ্রুপ ডি রিজনিং গুলো, সেগুলো আস্তে আস্তে সেট আমরা আপলোড করব।
নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের পরের কোশ্চেনটা। পরের কোশ্চেন কি বলেছে, একটি কঠিন বস্তুর মাঝখানের অংশটি হলো একটি লম্ব বৃত্তাকার শঙ্কু যার দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। যদি আমরা ডায়াগ্রামটা আঁকি কিভাবে আঁকবো, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তার দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার। এটা লম্ব বৃত্তাকার শঙ্কু, এর দৈর্ঘ্য কি বলেছে 14 সেন্টিমিটার। আমরা এইখান থেকে এইটুক কত বলেছে 14 সেন্টিমিটার। বস্তুটির এক প্রান্তে হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, বস্তুটির এক প্রান্তে এই প্রান্ত, যার এই প্রান্ত আছে লম্ব বৃত্তাকার শঙ্কু মানে এরকম আছে, এবং কি বলেছে অপর প্রান্তে এটি অর্ধগোলক আছে। অর্ধগোলক মানে এরকম পোর্শন অর্ধগোলক রয়েছে। তিনটি আকৃতিরই ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। মানে কি এইখান থেকে এটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, এইখান থেকে এটুকু হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। মানে তিনটে জিনিসের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। যদি শঙ্কু এবং অর্ধগোলকের সঙ্গে মিলিত সমগ্র বস্তুটির উচ্চতা হয় 21 সেন্টিমিটার, তার মানে কি এইখান থেকে কি বলেছে, এইখান থেকে এইটুক কি বলেছে উচ্চতা কত বলেছে 21 সেন্টিমিটার। তো আমরা বাকি তাহলে কি বলেছে, তাহলে বস্তুটির সমগ্র ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার হিসেবে গণনা করো। তো আমরা যদি এই চিত্রটি যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথম আমরা উপরের শঙ্কুটির ক্ষেত্রফল বের করব, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, এটা গেল উপরের পোর্শনের ক্ষেত্রফল। এবার যদি আমরা লম্ব বৃত্তাকার চোঙের যদি ক্ষেত্রফল কত নেবো, এই সাইডের টুকু নেবো, চারপাশে যেটুকু আছে এটুকু ক্ষেত্রফল কত হবে 2 পাই আর এইচ। এবং কি বলেছে গোলকের এই ক্ষেত্রফলটুকু নেবো, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবো। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। অর্ধগোলক বলেছে, তার মানে কি হবে 2 পাই আর স্কোয়ার। বুঝতে পারলাম কিভাবে করলাম। এবার আমরা দেখে নেব, এটা যদি 3 হয় তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সও 3 হবে, কারণ এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও তো ব্যাসার্ধ, এটাও 3 সেন্টিমিটার হবে। এইখানে 3, এখানে 14, 14 আর 3 17, কত বলেছে 21 বলেছে, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স নিশ্চয়ই 4 হবে। তাহলে কি 14, 3, 4, টোটালে কত হচ্ছে 21 সেন্টিমিটার। আর আমরা যদি 4, 3 জানি, তাহলে এই যেটা এল, এটা হচ্ছে আমরা এল দিয়ে ডিনোট করবো, ল্যাটারাল সারফেস। এটা যদি আমরা ট্রিপলেট ইউজ করি তাহলে 3, 4, 5। তো আমরা এখানে দেখে নেব কি আছে। প্রথমে পাইটা কমন নিয়ে নিই, সর্বপ্রথমে পাই কমন নিলে পাই এল, এখানে আর এর মান কত 3 আর এল এর মান কত 5 প্লাস 2, পায়ের কমন নিয়ে নিচ্ছি, আর এর মান হচ্ছে 3, এইচ এর মান কত, এইচ এর মান 14 প্লাস 2 অলরেডি আছেই, পাই কমন নিচ্ছে, আর কত 3, 3 3 9। এটা আমরা হয়ে গেল পাই 3 5 15, 6 14 84, আর কি বলেছে 18। তাহলে কি হবে পাই 5 4 9 আর 8 17, 7 হাতে থাকবে 1, 8 9 10 11। তার মানে কি হচ্ছে 117 পাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে অপশন হয়ে যাবে, অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, জাস্ট একটু তোমাদের ভিজুয়ালাইজেশন করার দরকার ছিল, তাহলে তোমরা ইজিলি কোশ্চেনটা করতে পারবে। তো কোশ্চেনটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে মাঝে যেটা বলেছে সেটা বলেছে লম্ব বৃত্তাকার চোঙ, যাকে আমরা বলি ইংলিশে সিলিন্ডার। সিলিন্ডারের দুপাশ তোমরা জানো একটা বৃত্তাকার অবস্থায় থাকে, সেই বৃত্তাকার অবস্থানে একটা কোণ বসিয়ে দেওয়া রয়েছে বা লম্ব বৃত্তাকার শঙ্কু বসানো হয়েছে, আর অপর প্রান্তে একটি অর্ধগোলক বসানো হয়েছে, যেটা তোমরা ডায়াগ্রামে দেখতেই পাচ্ছ। এবং টোটাল তিনটেরই ব্যাসার্ধ, মানে এই যে যে তোমার কোণ উপরে যেটা সৃষ্টি হয়েছে, যেটা সিলিন্ডার আছে এবং যেটা অর্ধগোলক যেটা বলেছে, এই প্রত্যেকটারই ব্যাসার্ধ একই বলেছে 3 সেন্টিমিটার, যেখানে আমরা 3 ধরেই নিলাম। এবার আমরা কি নিয়ে নিই, একটা অর্ধগোলকের যেটাই ব্যাসার্ধ হবে, তাহলে মানে এইটাও যদি 3 হয় এটাও 3 হবে, এখান থেকে হাইটও 3 হবে। কেন হবে, এই যদি আমরা একটা বৃত্ত গোলক আঁকি, এখান থেকে এটুকু 3, এখান থেকে এটুকু 3, এখান থেকে এটুকু 3, মানে প্রত্যেকটাই 3 হবে, তাহলে এটাও 3 হবে। তাহলে টোটাল 21 বলেছে, 17 বেরিয়ে গেল, থাকলো 4। এবার যদি আমরা যদি পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করি, এর পার্শ্বতল ক্ষেত্রফল লাগবে না, টোটাল ক্ষেত্রফল। তাহলে আমরা ট্রিপলেট ইউজ করেছি, দেখো 3 4 5 ট্রিপলেট।
এবার আমরা কি বলেছে সমগ্র তলায় ক্ষেত্রফল বার করবো, তার মানে এইটার ক্ষেত্রফল নেব আমরা, এইটার ক্ষেত্রফল বার করবো এবং এইটার ক্ষেত্রফল বার করবো। তিনটি ক্ষেত্রফল বার করে যখন আমরা যোগ করে দেবো তখন আমরা ইজিলি টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, এই চ্যাপ্টারটা নিয়ে আমি আর তোমাদের ডিটেলসে বোঝাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের পরের কোশ্চেনটা। পরের কোশ্চেন দেখো, একটা ছোট বক্স দেওয়া রয়েছে যেখানে এলাকা ভিত্তিক লক্ষ টাকা বিক্রি দেওয়া রয়েছে, যেমন এলাকা 1 3 লক্ষ টাকা বিক্রি, এলাকা 2 5 লক্ষ, এলাকা 3 8, এলাকা 4 12 লক্ষ বিক্রি। তাহলে আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা কি বলেছে, এলাকা 3 এর তুলনায় এলাকা 4 এর বিক্রি হয়েছে কত পার্সেন্ট বেশি বা কম। তো কি বলেছে, এলাকা 3 মানে কত 8, এলাকা 4 কত 12, কতটা বেশি বিক্রি হয়েছে 4 বেশি বিক্রি হয়েছে, কত রেসপেক্টে 8 এর রেসপেক্টে ইন্টু 100, 4 দেখলে 4 2 2 দেখলে 50%। তার মানে এলাকা 3 এর তুলনায় এলাকা 4 এর বিক্রি হয়েছে কত 50% বেশি বিক্রি হয়েছে। বুঝতে পারলাম? অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে দেবো, একদম সহজ ছিল। পরের কোশ্চেন বলেছে 250-এর 46% কত। এটা একদমই সহজ, এই টাইপের অঙ্ক প্রত্যেক সেটে একটা করে আছে। 250 ইন্টু 46 আর পার্সেন্টেজ তুলে যে নিচে 100, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2 3, 5 23 115। তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের বন্ধুরা, বা অপশন 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? আর আমরা গ্রুপ ডি সলিউশন করার সঙ্গে সঙ্গে তোমাদের আমি এমটিএস 19 এর সলিউশন করা হচ্ছি, তোমরা ওই সলিউশন পেপারটাও দেখতে পারো। আর সেটা আমাদের টার্গেট ডিআরডিও এমটিএস এর যে এক্সাম হয় 2000+ ভ্যাকান্সি ছিল, সেইটাকে টার্গেট করেই আমরা এমটিএস এর সলিউশনটা করছি। তার মানে এই নয় যেটা সে গ্রুপ ডি তে হেল্পফুল হবে না, সব এক্সামের ক্ষেত্রেই হেল্পফুল হবে। আর এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল আছে যেটা আমাদের, তার লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস। সেই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো, তো আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ সেখান থেকেই সবাইকে প্রোভাইড করা হয়ে থাকে, তো অবশ্যই তোমরা জয়েন করে নাও। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে কি, দীপা একটি কাপ সেট 185 টাকা দিয়ে কিনলো, কিন্তু পরবর্তীকালে পুরনো স্টক খালি করার জন্য সেগুলিকে 170.2 টাকাতে বিক্রি করে দিল, তাহলে শতকরা ক্ষতি হলো কত। 185 টাকায় কিনেছি, বিক্রি করছি কত 170.2, তাহলে আমাদের কত টাকা ক্ষতি হচ্ছে। যদি 70 ধরে নিই তাহলে 15 14.8 টাকা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তো। টোটালে কত ক্ষতি হচ্ছে 185 ইন্টু 100, পার্সেন্টেজ ক্ষতির পার্সেন্ট, এটা 10 তুলে দিলাম, এই যে এই 0 0 কাটি, 5 দিয়ে কাটি 5 2 10, 5 দিয়ে কাটলি 3 5 15, 16 17 18 35, 5 7 35, 7 দিয়ে কাটি 4 7 28, 3 4 12 13 14, এটা যদি এটা কাটি তাহলে কত হবে 4 4 2 8% হচ্ছে আমাদের ক্ষতির পার্সেন্ট। বুঝতে পারলাম? অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশন বলেছে, যেখানে তোমরা আমি বলেই দিয়েছি এখানে বোর্ডমাস রুল অ্যাপ্লাই করা উচিত বা করা হয়। আর বোর্ডমাসের রুল যেটা বলছে সেটা হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ হবে, ঠিক আছে। তো আমরা ব্র্যাকেটের কাজটাকে করে নেব। ব্র্যাকেটে আছে এবং ব্র্যাকেটের মধ্যে দেখো আমরা যোগ বিয়োগ গুণের ভাগের ক্ষেত্রে প্রথমে ভাগের কাজ আগে, তাহলে আমরা এই পোর্শনটা করে নেব। তাহলে এই পোর্শনটা যদি করে নিই কি হবে 12, এই পোর্শনটা করে নিলে কি হবে 12 ভাগ 4 ইন্টু 3, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3 হবে 9, তাহলে 20 লিখে নি 28 2 কি আছে 20 প্লাস 9 বিয়োগ 4 প্লাস 22, এই 22 আর 28 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 50 বিয়োগ 20 আর 9 29, থেকে 4 বাদ দিলে 25, 25 2 50, তার মানে হয়ে যাবে আমাদের অ্যান্সার 0। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, 300 এবং 500 মধ্যে সেই সংখ্যাটিকে খুঁজুন যেটি 6 8 10 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেবো এই সংখ্যা দিয়ে সর্বনিম্ন কোন সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে কি করবো, এই সংখ্যাটাগুলি লসও করে নেবো। তাহলে কি করে নেবো, এলসিএম 6
8, 10, 12 যদি করে নিই, তাহলে এলসিএম কত হবে? এলসিএম কত হবে? এলসিএম হয়ে যাবে 120। 120 হয়ে যাবে তো, 6 দিকলে 2, 8 দিয়ে 8, 15, 10, 12, এটা হয়ে যাবে আমাদের এলসিএম। কি বলেছে? 300 থেকে 500-র মধ্যে সেই সংখ্যাটিকে খুঁজে বার করুন। তাহলে 300 থেকে 500 মানে 300-র বেশি। এটা যদি আমরা কে যদি করি, তাহলে কে এর মান যদি আমরা 3 বসাই, 0 = 3, 360। আবার দেখো এটা যদি আমরা 4 গুণ করি তাহলে কি হবে? 4, 4, 8। কোশ্চেনটি বলছে সেই সংখ্যাটি ওকে বার করুন। এবার যদি কোশ্চেনে বলা থাকতো 300 এবং 500-র মধ্যে সর্ববৃহৎ কোন সংখ্যাটি নির্ণয় করো, তাহলে আমরা এই সংখ্যাটা হতো, কারণ এটাও তো 500-র মধ্যে, কিন্তু দেখো অপশনে নেই। ঠিক আছে, সেই জন্য আমাদের অপশন 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি বলতো 300 থেকে 500-র মধ্যে সর্ববৃহৎ কোন সংখ্যাটা বিভাজ্য হবে, তাহলে আমরা লিখতাম 480। যদি বলতো 300 এবং 500-র মধ্যে সর্বনিম্ন কোন সংখ্যাটাই এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা অ্যান্সার করতাম কত? 360। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা সিম্পলিফিকেশন বলেছে, যেখানে আমরা ভাগের কাজ করে নেবো। তাহলে এখানে যদি আমরা ভাগের কাজ করি, 6 7 42, 7 হবে। তাহলে 35 বিয়োগ 7 প্লাস 13 দুগুণী 26। তাহলে কি থাকছে? এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে থাকছে 19, 35 আর 19, 4, 54। তার মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে cot 45 প্লাস 1 প্লাস sin 45 প্লাস 1 প্লাস sin 45 বাই cot 45 এর মান কত হবে? যদি আমরা মানগুলো অবশ্যই জানি, আমরা মানগুলো আমরা বসিয়ে দেবো। প্রথমে সাইডে বসাই। cot 45 এর মান 1, 1 প্লাস sin 45 এর মান কত? 1/√2 প্লাস 1 sin 45 এর মান কত? 1/√2 আর cot 45 এর মান হচ্ছে 1। এবার যদি এটা আমরা সিম্পলিফাই করি, কি লিখব? √2 প্লাস 1, 2 উপরে চলে যাবে, তাহলে 2 √2 প্লাস 1 প্লাস √2 প্লাস 1 বাই √2। এই পোর্শনটা আমরা সিম্পলিফাই করে দিচ্ছি, নিচের কোনো ভ্যালু থাকবে না, তার মানে এই মানটাই হবে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই, এটা আমরা এই সাইড থেকে করলাম, √2 প্লাস 1, 2 আসবে, প্লাস √2 প্লাস 1 তার হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ারটা যদি আমরা ভেঙে দিই কি হবে? 2 প্লাস 2√2 প্লাস 1, তাই তো? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখান থেকে 4, 5 প্লাস 2√2 ডিভাইডেড বাই √2 প্লাস 1। এখানে এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু দেখো অপশনের মধ্যে একটাও ম্যাচিং করছে না। তার মানে কি করতে হবে? এটাকে আমাদের আরো সিম্পলিফাই করতে হবে। যদি সিম্পলিফাই করে নিই, কিভাবে লিখতে পারি আমরা? যদি 5কে 4 লিখি, 4 প্লাস 2√2 প্লাস 1, এভাবে আমরা লিখতেও পারি, বাই √2 প্লাস 1। বুঝতে পারলাম। এবার পরের লাইনে কি লিখবো? প্রথম দুটো থেকে আমরা কমন নিয়ে নেবো, বা আমরা ভেঙে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, 4 প্লাস 2√2 ডিভাইডেড বাই √2 প্লাস 1 প্লাস 1 বাই √2 প্লাস 1। এভাবে আমরা লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। তো আমরা দেখে নেবো এই পাশে, এইখান থেকে এইখানে। এবার দেখো উপরে 4 প্লাস 2√2 আছে, এখান থেকে যদি আমরা 2√2 কমন নিই, তাহলে কি থাকছে? 2√2 কমন নিলে কি থাকছে? √2 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমাদের √2 প্লাস 1 প্লাস 1 √2 প্লাস 1 থাকছে। দেখো এখান থেকে এই √2 কাটছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? তাহলে থাকছে 2 প্লাস 1 বাই √2 প্লাস 1, এটা থাকছে। এটাকে যদি আমরা রেশনালাইজেশন করি তাহলে কি লিখবো? √2 মাইনাস 1, আর নিচে কি লিখবো? √2 মাইনাস 1।
বুঝতে পারলাম কিভাবে করলাম? তাহলে কি থাকছে এখানে 2 প্লাস √2 মাইনাস 1 আর নিচে √2 থাকছে 2 মাইনাস 1। বুঝতে পারলাম? এবারে যদি আমরা ক্যালকুলেশন করি কি লিখবো, যদি আমি সিম্পলি লসও করে নিই তাহলে আমরা কি লিখবো 2√2 প্লাস √2 মাইনাস 1 আর নিচে কি থাকছে শুধু √2 থাকছে। তো এখান থেকে যদি আমরা করি তাহলে কি থাকছে 3√2 বাই √2, আমরা ভেঙে দিচ্ছি 1 বাই √2। দেখো এই √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি থাকছে, এখানে থাকছে এখানে আমরা ক্যালকুলেশন করে এই জায়গাটা আমরা উপরে নিয়ে যাচ্ছি, এখান থেকে যদি করি তাহলে কি থাকছে √2 কেটে গেল, তার মানে থাকছে কি, তার মানে 3 বিয়োগ 1 বাই √2। এবার নিচেকে √2 তুলতে গেলে নিচেও √2 দিয়ে গুণ করে দেবো, উপরেও √2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি থাকছে 3 মাইনাস √2 বাই √2। তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? জাস্ট তোমাদের বোঝার জন্য একটু বেশি করে করলাম, জাস্ট এখানে বারবার করে আমাদের রেশনালাইজেশন যোগ ভাগ করতে হচ্ছিল। বুঝতে পারলাম? বুঝতে না পারলে অবশ্যই একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন একটা ভুল কোশ্চেন দেওয়া আছে, এখানে ডেটা ভুল থাকতে পারে বা কোশ্চেনটা ভুল থাকতে পারে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন বলেছে একজন ছাত্র 7 ঘন্টায় 420 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সে কিছুটা সময় 75 কিলোমিটার পার আওয়ার গতিতে এবং অবশিষ্ট সময় 55 কিলোমিটার পার আওয়ার গতিতে ভ্রমণ করে। সে কতটা সময় দ্রুততর গতিতে ভ্রমণ করেছিল, মানে 75 কিলোমিটার বেগে সে কত টাইম গেছিল। তার মানে 75 কিলোমিটার বেগে যদি আমরা x আওয়ার যাই তাহলে এটা কত যাবে, এটা যাবে 7 মাইনাস x আওয়ার, তাই তো? আমরা যদি ইকুয়েশনে এটা ফেলতে যাই কি হবে 75x প্লাস 7 মাইনাস 4, এই আবার কত গেছে 55, টোটাল কত গেছে 42 কিলোমিটার। তাহলে কি আছে 75x প্লাস 5 7 35 5, 5 7 35, 36 37 38 বিয়োগ 55x থাকছে কত 420। 55 থেকে 75 থেকে 55 বাদ দিলে কত হবে 55 65 75 20x আর 885 ওইদিকে চলে গেলে কত হবে, ওইদিকে 20 আর এদিকে 15, 20 15 35। x এর মান কত হবে 35 বাই 20, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 4, তার মানে 7 বাই 4 আওয়ার। এটাকে যদি আমরা ঘন্টায় করি তাহলে কি থাকছে 1 আওয়ার 3 বাই 4 আওয়ার। এটাকে আমরা মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে দেবো, 4 15 60, তার মানে কি থাকছে 1 আওয়ার 45 মিনিট হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের অঙ্ক প্রত্যেকটা সেটে একটা করে আছে, তোমরা এই টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, আমার মনে হয় এক্সামে একটা অঙ্ক অবশ্যই পাবে আর ইজিলি তোমরা সেটা ক্যালকুলেশন করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে মিস্টার এক্স 11.03% সরল সুদের হারে 3 বছরের জন্য 300 টাকা বিনিয়োগ করেছেন। মিস্টার ওয়াইকে যদি 3 বছর পরে 10% এর চক্রবৃদ্ধি সুদের হারে একই পরিমাণ বিনিয়োগের ফল পেতে হয় তাহলে কত টাকা তাকে বিনিয়োগ করতে হবে। কি বলেছে, প্রথমে কি বলেছে মিস্টার এক্স 11.3% সরল সুদের হারে 3 বছরের জন্য 300 টাকা বিনিয়োগ করেছিল। হ্যাঁ, একটা পার্ট গেল। এবং কি বলেছে মিস্টার ওয়াই 3 বছর পরে 10% সরল সুদে একই পরিমাণে বিনিয়োগের ফল পেতে হলে, মানে কি এই প্রথম কেসে যে পরিমাণ এসআই পেয়েছিল পরের কেসে কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে এসআই এর সমান, মানে এসআই যদি 10 টাকা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট পরের ক্ষেত্রে হবে 10 টাকা। তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল আমাদের সেটাই বার করতে হবে। তো আমরা ইরেজ করে দিলাম, তো আমরা দেখে নেবো কি বলেছে। 11.3% হারে 3 বছরের জন্য, তাহলে এসআই কত হবে, এসআই হবে 300, 11.03 ইন্টু 3 বাই 100, 00 কাটবে 00 কাটবে, তাহলে কত হবে 9 ইন্টু 11.03,
টাকা। এবং কি বলেছে, এই টাকাটাই হবে পরের 3 বছর 10% সরল সুদের হারে। এবং এটা গেল আমাদের, এই টাকা হচ্ছে এসআই। এই টাকাটা পেতে হবে কি, পরের বছর যদি আমি 3 বছরের জন্য 10% ধরে চক্রবৃদ্ধি সুদে যদি টাকাটা খাই, তাহলে আমাদের এই টাকাটা এসআই পাবো। তোমরা দেখে নি এসআই কি হবে, সিআই কি হবে। সিআই কি বলেছে, 3 বছরের জন্য লাগাচ্ছি, তাহলে আমরা যদি 3 বছরের জন্য সাকসেসিভ যদি যোগ করি, তাহলে 3 বছরে কত পার্সেন্ট আমাদের এসআই সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কতটা হচ্ছে, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ইন্টু 100। তাহলে এখানে কত হচ্ছে, 21%। 2 বছর গেল এবং 3 বছর বলেছে, 10 10 10। প্রথমে আমরা দুটো নিয়েছি, তারপরে 3টে নেবো। এর সাথে যদি আমি 10 যোগ করি, কি থাকছে, 21 ইন্টু 10/100। এটা কাটছে, তার মানে 21 আর 10 31 প্লাস 2.1, তাহলে কত থাকছে, 33.1। বুঝতে পারলাম। এবং কি বলেছে, এই 33%, এই টাকাটা হবে কত, এই টাকাটা তাহলে আসল কত, মানে 33.1% যে চক্রবৃদ্ধি সুদ, সেটা হবে কত, 9 কারণ কি বলেছে, এসআই আর সিআই এক বলেছে, একই টাকা একই পরিমাণ বিনিয়োগের ফল পেতে হলে, মানে একই টাকা এসআই আর সিআই সমান হবে, তাই তো, 9 ইন্টু 11.03। তাহলে 100%-এর মান কত হবে, 9.11.03 ইন্টু 100, আর কি থাকছে 33.1। এটাকে যদি আমরা কাটি, অ্যাপ্রক্সিমেটলি 3, এটা যদি কাটি এটা হবে 3। তার মানে পরের বছরে কত টাকা সে বিনিয়োগ করেছিল, পরের বারে সে 300 টাকা বিনিয়োগ করেছিল, মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক আছে। বুঝতে পারলাম। তোমাদের যে বইয়ে যে গতানুগতিক যে নিয়ম আছে সেই ফর্মুলা করলাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের যখন আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, এই টাইপের কোশ্চেন কিভাবে আসছে, কি করে আমরা সাকসেসিভ লাগাচ্ছি, কি করে আমরা সমস্ত কিছু করছি, সব আমাদের ডিসকাস হবে। আমার মনে হয় তখন সেই ক্লাসটা যদি তোমরা করবে যখন, তখন মনে হয় এই ছোটখাটো জিনিসগুলো সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং কিভাবে আমি শর্টকাট প্রসেসটা অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের বুঝতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। আর এই কোশ্চেনটা যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেই, এবং লাইক যে বাটন আছে সেটা প্রেস করে দেবে। আর তোমাদের একটা লাইকেই আমাদের মধ্যে যারা অনলাইন এডুকেটর আছি তাদের অনেক হেল্পফুল হয়, ভালো ভালো তোমাদের যাতে কন্টেন্ট প্রোভাইড করতে পারি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে, সৌরভ তার যাত্রা শুরু করে 5:24 PM এবং গন্তব্যস্থলে পৌঁছায় 7:34 ভীম একই যাত্রা শুরু করে সৌরভের থেকে 48 পরে এবং একই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তার সময় লাগে 40 পর। ভীম তার যাত্রা শেষ করতে কত সময় নেয়? তো আমরা কি বলেছে, প্রথমে আমরা সৌরভ কত টাইম নিচ্ছে সেটা দেখে নেব। কি বলেছে, এই টাইমটা থেকে এই টাইমে শুরু করেছিল, এই টাইমে শেষ করেছি, যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি থাকবে, তাহলে কত টাইমে আমরা যাতায়াত করছে পেয়ে যাব, 34, 40, 48, আর কি বলেছে 5, 24, 37। তাহলে এখানে কত সেকেন্ড বেরোচ্ছে, 11 সেকেন্ড, 24 10 মিনিট, 2 এবার। মানে এটাকে যদি আমরা টোটালে যদি আমরা সেকেন্ডে ক্যালকুলেট করি, তাহলে কত সেকেন্ডে কমপ্লিট করছে জার্নিটা, 2 আওয়ার্স। তার মানে কত, 120 মিনিট, 120 আর 10 130 মিনিট। 130 মিনিটকে আমরা যদি 60 দিয়ে গুণ করি, তাহলে সেকেন্ড পেয়ে যাবো 6 13 78 সেকেন্ড প্লাস 11, তাহলে কত থাকছে 7811 সেকেন্ড আমরা টাইম লাগছে। কি বলেছে, ভীম, এবার পরে আমরা চলে আসবো পরের লাইনে। ভীম একই যাত্রা শুরু করে সৌরভ থেকে 48 মিনিট 23 সেকেন্ড পরে। মানে কি, এই সেকেন্ডের সঙ্গে আমরা যদি আরো 48 মিনিট যোগ করে দিই বা সামথিং যোগ করে দিই, তাহলে যে টাইমটা পাবো সেই টাইমে সে যাত্রা শুরু করেছিল। মানে এখান থেকে যোগ করছি, তার মানে এখান থেকে আমরা মাইনাস করে দেবো।
তো আমরা যদি দেখে নিই 48 যদি মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করি 60 প্লাস কত থাকবে 22, 6টা 48, 4 24, 28, শূন্য কত থাকছে 23, ভুল বললাম 23 আছে 23, তাহলে কত থাকছে 3 0 9 2, তার মানে এটা আমরা মাইনাস করে দেবো, তাহলে কি থাকছে 2903 08 8 3 11 হয়ে গেল, 9 9 18 3 4 49 কি আসছে 49 8 আসছে। এবং পরে কি বলেছে, পরে পৌঁছানোতে তার 40 মিনিট বেশি টাইম লাগে, মানে এই টাইমটা তো লাগছেই, প্লাস আরো 40 মিনিট 12 সেকেন্ড এক্সট্রা লেগেছে। তার মানে 40 মিনিটকে যদি আমরা সেকেন্ডে করি 40 ইন্টু 60 প্লাস 12, তাহলে কত হবে 4 6 24 0 0 12 2 4 1 2, তাহলে এটার সাথে আমরা যোগ করে দেবো, কত হচ্ছে 2 4 1 2, তাহলে কত থাকছে 8 10 2 3 7, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটা ভীমের টাইম লাগছে এত টাইম, এবং যাত্রা শেষ করতে তার কতক্ষণ সময় লাগবে এত টাইম লাগছে। এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, এটা সেকেন্ড আছে, যদি ঘন্টায় কনভার্ট করি তাহলে 3600 দিয়ে ভাগ করে দিতে হবে, 36 সেকেন্ডটা 1 ঘন্টা আমরা জানি, 7 3 2 0, 2 দিয়ে উঠলে 36 দুগুণী 72 0 0 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে কি আছে 2 মিনিট, তার মানে 2 আওয়ার 2 মিনিট, অ্যান্সার হয়ে যাবে 2 আওয়ার 2 মিনিট তার টাইম লাগবে। তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে আমরা কিভাবে সলিউশন করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আসছো চ্যানেলে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন রয়েছে এক্স এবং ওয়াই কে 2 দশমিক পর্যন্ত সঠিকভাবে ব্যক্ত করা হলে যথাক্রমে 3.57 এবং 3.42 হিসাবে এক্স ওয়াই এর ঊর্ধ্ব সীমা নির্ণয় করো। তোমরা দেখে নেবো কি বলেছে, এক্স প্লাস ওয়াই, প্রথমে আমরা যদি যোগ করে নিই কি আসছে 3.57 আর কি বলেছে 3.42, তাহলে কি থাকছে 9 9, এটা কি হচ্ছে 6, আর আমরা কি দশমিকের পরে যদি 5-এর বেশি থাকে তাহলে এর সাথে আমরা 1 যোগ করে দেবো, তাহলে কি হবে 0 7.00 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো আমরা কি বললাম, যদি দশমিকের পরে 5-এর থেকে যদি কোনো বড় সংখ্যা পাই, সাপোজ ধরো আসলো 3.728, এই সংখ্যাটা যদি থাকে দশমিকের পরে 5-এর থেকে বেশি আছে, আমরা 1 যোগ করবো 3.8 অ্যাপ্রক্স। 5 থাকলে আমরা যোগ করবো না, কিন্তু 5-এর যদি বেশি থাকে তাহলে আমরা এটার সঙ্গে 1 যোগ করে নেবো। বুঝতে পারলাম, শুধু এই কনসেপ্টটা এখানে ইউজ হচ্ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার এবং তার কর্ণের দৈর্ঘ্য 36 মিটার হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তো একদম ইজি কোশ্চেন। আমরা যদি রম্বসের আঁকি, রম্বসের দুটি কর্ণ পরস্পরকে সমকোণে বিভক্ত করে। কি বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য 30 আর কর্ণের দৈর্ঘ্য 36, তার মানে এটা 18 হবে, এটাও 18 হবে। আমি তোমাদের বলেছি কর্ণ সমদ্বিবাহু ভেদ করে। যদি আমরা ট্রিপলেট ইউজ করি কি হবে 30 18, 30 কে যদি ভাগি কত হবে 5 6 30, 3 6 18, তাহলে কত 24, 4 6 24, দেখো 6 কমন আছে, 5 3 4, ট্রিপলেট হয়, তার মানে 3 আর 24, এটা হবে 24, এটাও হবে 24। আর আমরা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু d1 d2, d1 d2 কি দুটো হচ্ছে ডায়াগোনাল, হাফ প্রথম ডায়াগোনাল দেখো দেওয়া রয়েছে 36, পরের ডায়াগোনাল কত হচ্ছে 36 দুগুণে 48, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, তার মানে কি 48 ইন্টু 18, 8 64, 4 দেখো মিলে যাচ্ছে, একটাই মাত্র 4 ইউনিট ডিজিট আছে, 8 64, 4 4 32 আর 6 38, 48, 4 8 8 16 6 আর থাকে 1 8 মিটার। এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার।
বুঝতে পারলাম? যদি বুঝতে না পারে তাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলছে, একটি জিনিসের দাম 20% কমিয়ে দিলে এবং তার মোট বিক্রয় 20% বাড়িয়ে দিন, উপার্জিত অর্থের উপর কি পরিমাণ প্রভাব পড়বে? কোশ্চেনটা অনেকভাবে করা যায়। আমি তোমাদের প্রথমে বেসিক নিয়ম শিখিয়ে দিচ্ছি, তারপর কি করে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। তো কি বলেছে, 20% কমিয়ে দেওয়া হলো, মানে 20%কে আমরা লিখতে পারি 1/5। 1/5 হলো কি করে, 20%, 20, এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 100, তাহলে কত থাকছে 1/5। তার মানে 5 যদি একটা বস্তুর দাম থাকে, 1 কমিয়ে দেওয়া হচ্ছে, তার মানে পরবর্তী বস্তু কি হবে 4। পরের বার কি বলেছে, 20 বাড়ি দেওয়া হয়েছে 20%, তার মানে 1/5, যদি 5 থাকে বেড়ে কত হয়েছে 6। টোটাল কমোডিটি কত হবে 25, আর টোটাল এখানে কমোডিটি কত হবে 24। তাহলে এখান থেকে একটা ডিফারেন্স কত 1, তার মানে কি কম হচ্ছে 1, বেস কত 25 ইন্টু 100%, তার মানে কত পার্সেন্ট হচ্ছে 25 দিয়ে কাটলে 4, তার মানে কি 4% ক্ষতি মানে হ্রাস পাচ্ছে বা লো হয়ে যাচ্ছে। এটা হয়ে যাবে অ্যান্সার। এটা গেল, এভাবে বুঝতে পারলাম। এবার তোমাদের আর একটা প্রসেস আমি বলে দিচ্ছি, যেটা আরো শর্টকাট প্রসেস, তোমরা বুঝতে পারবে। তোমরা যদি দেখে না থাকো একটু রিমাইন্ড করে একটু আগের থেকে দেখে নাও। কি বলেছে, 20% কমিয়ে দেওয়া হলো। কি বলেছে, 20% কমিয়ে দেওয়া হলো, আমরা মাইনাস নেব, বাড়ি দেওয়া হলো মানে প্লাস নেব। কি বলেছে, 20% কমিয়ে দেওয়া হলো, আমরা যখন ফর্মুলা ইউজ করব এ প্লাস বি প্লাস এ বি বাই 100, যেখানে এ হচ্ছে ইনক্রিজ, মাইনাস হচ্ছে ডিক্রিজ। কি বলেছে, এ 20% কমিয়ে দেওয়া হলো, তার মানে ডিক্রিজ মাইনাস এ, তার মানে এটা হবে মাইনাস এ। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। মাইনাস কি, মাইনাস 20, বি কত হচ্ছে প্লাস 20, মাইনাস এই মাইনাস এই মাইনাস মাইনাস হয়ে যাবে 20 ইন্টু 20 বাই 100। এটা কাটবে, এটা কাটলো, তাহলে কত থাকছে -4%। বুঝতে পারলাম, ডিক্রিজ। এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার, অপশন নাম্বার 2। বুঝতে পারলাম। আর এখানে বলেছে বাড়ি দেওয়া হলো বা কমিয়ে দেওয়া হলো। আবার তোমাদের যদি বলতো দুটোই বাড়ি দেওয়া হলো, জিনিসের দাম 20% বেড়ে গেল এবং বিক্রয়ও 20% বেড়ে গেল, তখন কি হবে, বেড়ে গেল প্লাস, আমি তোমাদের বলেইছি বেড়ে যখন যাবে প্লাস হবে। এটা হয়ে যাবে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে অর্থ উপার্জন কি বাড়বে 44% বেড়ে যাবে। বুঝতে পারলাম, এটা যখন দুটোই বৃদ্ধি পাবে। আর এখানে কি বলেছে 20% কমিয়ে দেওয়া হলো এবং কি বলেছে পরে 20% বাড়িয়ে দেওয়া হলো। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, একটু বুঝিয়ে দিলাম তোমাদের। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরপর 10টি ইনিংসে রাহুল শর্মার স্কোর হলো যথাক্রমে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, উপরের উৎপাদ্যের গড় নির্ণয় করো। কি বলেছে, 10টি ইনিংস বলেছে, কি বলেছে 10টি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে জানি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গড় কত হবে, গড় আমরা 10 দিয়ে ভাগ করে দেবো, প্লাস প্লাস প্লাস। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, 3, 3, 6, 6 × 10, 15, 6, 21, 21, 9, 30, 40, 40, 15, 50, 55, 55/10 কত হবে 5.5 হয়ে যাবে আমাদের গড়। অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কিভাবে নির্ণয় করলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। এখানে বলেছে একটা বোর্ডমাস রুল অ্যাপ্লাই করতে বলেছে, আর তোমাদের ব্র্যাকেটের এই কাজ এখানে কিছু নেই, মানে অফ আছে, তার মানে এই কাজটাই আগে হবে। তোমরা দেখে নি কিভাবে করব। 11 মাইনাস গুণের কাজ আগে, 9 দুগুণী 18 মাইনাস 12 ভাগ কি বলেছে 7 থেকে যদি 7 আর আগে 8 থেকে 2 বাদ দিলে 6, আর এখানে কি আছে 2, কত থাকছে 6 দুগুণী 12, আর 12 ক্যান্সেল করলে 1 হয়ে যাবে। তার মানে 11 মাইনাস 18 মাইনাস 1, তার মানে কি থাকছে এখান থেকে এটা বাদ দিলে 17, 11 মাইনাস 17 থাকছে, তার মানে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে -6। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 3 হয়ে যাবে
সঠিক অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে, বুঝতে পারলাম, বোঝাতে পারলাম কিভাবে করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যে লাল বাটন আছে সেটা প্রেস করে দেবে, এবং যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফটি তোমরা কালেক্ট করতে চাইলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পিডিএফটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন কি বলেছে, 5100 টাকাকে এ এর বি এর মধ্যে 8:9 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। বি এর ভাগ এ এর ভাগের থেকে যত টাকা বেশি হবে তা হলো কত। তার মানে কি বলেছে, 5100 টাকাকে এ এর বি এর মধ্যে 8:9 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে 8:9, তার মানে এখান থেকে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে বি এর টাকা বেশি পাচ্ছে, কারণ 8:9 মানে 9 বড় আছে, মানে বি টাকা বেশি পাচ্ছে, এবং আমাকে বের করতে হবে বি কত টাকা বেশি পাচ্ছে। যদি আমরা সিম্পলি ধরে নিই এই অনুপাত থেকে কত বেশি পাচ্ছে, 1 ইউনিট। টোটাল কত ছিল, 8 9 17 ইউনিট। আর টোটাল কত ছিল, 5100, 317 51 300। তার মানে বি কত টাকা বেশি পেয়েছিল, বি 300 টাকা বেশি পেয়েছিল। বোঝাতে পারলাম, একদম সহজ ছিল। আরেকবার আমি বলে দিই কি বলেছে। এখানে যদি আমি ধরে নিই এ 8x টাকা পাচ্ছে, বি পাচ্ছে 9x টাকা, এবং টোটাল কত বলেছে, টোটাল এত। তার মানে কি এটা যদি যোগ করে দিই তাহলে কত হবে, 5100 8 9 17x, তাহলে কত হবে 5100 x ইজ ইকুয়াল টু 300। কি বলেছে, বি এর ভাগ এ এর ভাগের থেকে কত বেশি, বি 8x সরি এ 8x বি 9x, তাহলে কত 9x বিয়োগ 8x, তার মানে কত x, আর আমরা x এর মান জানি কত 300, তার মানে 300 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে কোনটি যখন আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি তখন 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলির সমষ্টি কত। মানে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে কি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটার মান আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নিই কি কি মান বের করতে হবে। সাইন থিটা, এর অপোজিট কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, যেখানে থিটার মান কত 45 এখানে দেওয়াই আছে। এবার আমরা সিম্পলি মান বসিয়ে দেব। সাইন 45 1/√2, কোসেক 45 √2, কস 45 1/√2, সেক 45 √2, ট্যান 45 1, কট 45 1, তাহলে কত থাকছে এখানে 2√2। এটাকে যদি আমরা এটা নিই তাহলে এখানে লসগু হয়ে যাবে √2, উপরে হয়ে যাবে 2, এটা যদি এটা কাটি উপরে থাকছে 2, তাহলে কি থাকছে 2 প্লাস এই √2 মানে 3√2 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বলতে পারলাম, শুধু মান বসানোর ব্যাপার ছিল, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মান বেরিয়ে যাচ্ছে, অ্যান্সার কত হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন বলেছে যদি এ বি সি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি সি এর মান নির্ণয় করো। দেখো আমরা যদি অপশন দেখি এখানে কিন্তু এ বি সি এর কোনো কিন্তু দেওয়া নেই, তার মানে কি এ এবং বি এর সি এর নির্দিষ্ট একটি মান আছে, সেটা কত আছে আমরা জানি না। সাপোজ এখানে যদি আমরা ভ্যালু পুটিং করি, প্রথমে আমরা কি নেব, সি কে আমরা 0 ধরে নিলাম, এ কে 1 ধরলাম, বি কে -1 ধরলাম। তাহলে কি আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, সি ইজ ইকুয়াল টু 0 প্লাসে মাইনাসে যদি করি যোগ তাহলে কাটাকাটি চলে যাবে 0, তাহলে আমাদের ইকুয়েশন ঠিক আছে। এখানে আমরা এ কে 1 না ধরে এ কে 0 ধরতে পারতাম, তাহলে আমাকে সি কে 1 ধরতে হতো। তাহলে এই মানগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই কি থাকছে, এ স্কোয়ারের মান 1, বি স্কোয়ারের মান 1, সির মান 0, তার মানে এটা কাটাকাটি চলে যাবে, এটা চলে যাবে, নিচে থাকবে এর মান 1, তার মানে হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে যাবে অ্যান্সার। কিভাবে বোঝাতে পারলাম কিভাবে আমরা ভ্যালু পুটিং করলাম। আমরা এই কোশ্চেনটা দেখলাম অ্যান্সারে এবিসি টার্মের কিছু দেওয়া নেই, তার মানে আমরা এবিসি এর একটি মান আছে, কত মান আছে আমরা জানি না, আমরা নির্দিষ্ট একটা মান ধরে নিলাম, যেখানে আমরা সি কে 0 ধরেছি, এ কে 1 ধরেছি, বি কে -1 ধরেছি। তাহলে ইকুয়েশন যদি
বসাই এ প্লাস বি প্লাস সি এর মান আমরা 0 পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের মান ধরা ঠিক আছে। এই মানগুলো আমরা ইকুয়েশনে বসিয়ে দিলাম। ইকুয়েশনে বসিয়ে দিলে এ স্কোয়ারের মান 1, বি স্কোয়ারের মান 1 এবং আমরা সি স্কোয়ারের মান বসিয়ে দিলাম। যেখান থেকে সি স্কোয়ারের মান 0 ছিল, মান বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল 2। তো বোঝাতে পারলাম কিভাবে সলিউশন করলাম। তো এই ছিল আমাদের সেট 20-র সমস্ত কোশ্চেনের অ্যান্সার, সরি সেট 19-এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি কোনো ভিডিও নিয়ে কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এই বলে আজকে সেশন শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ধন্যবাদ।